পৃথিবী জুড়ে নেগেটিভ মানুষ বা অসৎ মানুষ বা দুষ্টু মানুষেরই মানে এদেরকেই তুমি বেশি পাবে, কিন্তু তার মধ্যেও কিছু ভালো মানুষ আছে, কিছু পজিটিভ মানুষ আছে যারা কখনো কখনো না কখনো তোমার উপকারে লেগেছে। তাদের প্রতি একটু কৃতজ্ঞতা জানানো সবসময় উচিত। এরা তোমার জীবনে একটা আশার আলোর মতন মাঝে মাঝে উকি মারে। তো এদের কখনো তুমি মন থেকে, হৃদয় থেকে ঝেড়ে ফেলে দিতে পারো না। তো আগে একদিন আর একটা ব্লগে আমি বলেছিলাম রাজস্থানে বেড়াতে গেছিলাম, সেখানে জয়পুরে আমার ড্যাডির কথা বলেছিলাম। তো আজকেও আমার এক বান্ধবীর কথা বলবো, যার জন্যই আমি বিদেশ যেতে পেরেছিলাম। মানে আমার বিদেশ যাত্রাতে ওরই সম্পূর্ণ হাত আছে। তো তার কথা না বললে তো কি বলবো, আমি মানুষ নই। সে আমার জন্য যা করেছে সেটা যদি আমি স্বীকার না করি তাহলে আমি কি মানে মানুষের পর্যায়ে পড়ি? তো সেই ব্যাপারেই আজকে আমার বক্তব্য। তো তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম আমি স্মরণ করছি এবং তাকে প্রণাম জানিয়ে আমি আমার কথাটি মানে আমার আজকের এই বক্তব্য আমি এগোচ্ছি। এবং তার আগেই আমি ধন্যবাদ জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার হাতটাকে ধরেছে এবং আমার ভালোবাসা দিয়েছে। এবং যারা এখনও করনি, প্লিজ যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো এবং লাইক কমেন্ট করো। কমেন্টটা না করলে তো আমি বুঝতে পারি না যে আমার কি করণীয় বা আমি আর কি করতে পারি। এই বসে গল্প বলা ছাড়া আমার তো আর সেরকম কিছু করতে আমি পারি না। তো সেটা আমি আগেই বলেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকে আমি যেটা নিয়ে বলতে চলেছি সেটা নিয়েই এগিয়ে যাই। আমি 2023-এ বিদেশ গেছিলাম মে মাসে। তো সেটা বলার আগে আমার কিছু বছর পিছিয়ে যেতে হবে। 2019 সালে একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তার নাম মৌসুমি বিশ্বাস দেখলাম, কিন্তু তার যে প্রোফাইল পিকচারে তার কোনো ছবি নেই, দুর্গা মায়ের ছবি। তো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না সে কে। তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছিলাম। পরে জানতে পারলাম সে আমার সঙ্গেই স্কুলে পড়েছিল, আমারই ক্লাসমেট। তখন ও ছিল মৌসুমি দাস। দেখো, সে কিন্তু আমার কোনো বুজম ফ্রেন্ড বা একদম কাছের বন্ধু বা বেস্ট ফ্রেন্ড ছিল না। যেমন ক্লাসে আরও 5টা মেয়ে থাকে, প্রত্যেকেই আমার বন্ধু, সে সেরকম। তার একটি মাত্রই বেস্ট ফ্রেন্ড ছিল সুস্মিতা। তারা দুজনই সবসময় একসঙ্গে বসতো, একসঙ্গে টিফিন খেত, একসঙ্গে চলাফেরা করতো এবং পরবর্তীকালে জানতে পেরেছি তারা একে অপরের বাড়িতে যাতায়াত করত। তাদের মধ্যে একটা মাখো মাখো সম্পর্ক ছিল বলতে পারো। মানে বন্ধুত্বটা মোটামুটি ধরো আত্মীয়ের পর্যায়ের মতন হয়ে গেছিল, একে অপরের বাড়ি যাওয়া। তো সে কারণে তো তার সঙ্গে আমার সম্পর্ক বহুদিনই ছিল না। তো 2019 সালে আমি বললাম। তো ও বিবাহে ওর কলকাতায় গোলপার্ক এরিয়ায় থাকতো, বিবাহ সূত্রে সে দিল্লি গেছিল। দিল্লিতে, সেটা পরে জানতে পারলাম, তার শ্বশুরবাড়ি দিল্লিতে এবং তার বরের কর্মসূত্রে সে এখন থাকে মরিশাসে। প্রায় অনেক বছর হয়ে গেল, 20-25 বছর হয়ে গেল তারা স্বামী স্ত্রী। তাদের একটি মেয়ে, মেয়েটির আবার বিবাহ হয়ে গেছে, তারা মরিশাসে থাকে। তো সেই সময় আমি কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম, কারণ আমার মা তখন প্রচণ্ড অসুস্থ, বলতে গেলে বিছনাতেই পড়ে গেছে, প্যারালাইজ না কিন্তু বিছনাতে পড়ে গেছে। আমি
মেন্টালি খুব ডিস্টার্বড ছিলাম। একে তো বাজার হাট করা, বাড়ির কাজকর্ম করা, প্লাস মাকে সেবা যত্ন করা, কারণ আমি ছাড়া আমার মায়ের তো কেউ নেই। তো সে মানসিকভাবে একটু ডিস্টার্ব আমি থাকতাম। সেই সময় এই মৌসুমি বিশ্বাস, যে পরে বিশ্বাস হয়েছে, আগে দাস ছিল, এই তো সে নানা রকমের কথা আমাকে বলতো, এরকম কর, ওরকম কর, এটা কর, ওটা কর, মাঝে মাঝে উঠে বসাবি, রোদে দিবি, আর কি দেখ না উঠতে চায় না, শুয়ে থাকে। ইতিমধ্যে ওই করোনার বছরটা পড়ে গেছে, তা এই করে করে তাও বেশি কথা বলতে পারতাম না তখন, কারণ সবসময় মাকে ঘিরেই আমাকে থাকতে হতো। এই করে করে একদিন করোনার সময় মা চলে গেল 3 এপ্রিল। তারপরেই আমার সাথে ওর বলতে গেলে রেগুলারই, মানে ফোনে মানে মৌখিক কথাবার্তা না হলেও, ভার্বাল কথাবার্তা না হলেও, মেসেজ আদান প্রদান কিন্তু হতো। তারপরে ইতিমধ্যে 2021 সালে আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়লো, মানে বাঁচার আশাই ছিল না। তারপরে তাকে আমি ফোন করলাম, সে তার গুরুদেব আছে, আমারও গুরুদেব আছে, তো সে বলল যে তোর জন্য আমি সবসময় প্রেয়ার করব, আমি আমার গুরুদেবের ফটোর সামনে বসে প্রেয়ার করব, ঘরে বসে প্রেয়ার করব, নিশ্চয়ই তোর হাজবেন্ড, আমাদের দাদা, বাড়ি ফিরে আসবে। তো যথাসময় বাড়ি ফিরে এলো। বাড়ি ফেরার পর কি খাওয়াবি না খাবি, সেই সময় তো একে আমার মা তার আগের বছর গেছে, তারপরে এ অসুস্থ হয়ে পড়লো, আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়লো। তো ও আমাকে রোজ সাজেশন দিত, জানো তো, এরমভাবে প্রেশার কুকারে সব রকম সবজি দিয়ে অল্প একটু চাল ডাল দিয়ে ফুটিয়ে খাওয়া, মাছটাকে চিকেন স্টু কর, মাছটাকে হালকা করে ভেজে কর, মানে এরকম করতো। তখন যেহেতু মা নেই, আমার গার্জেন নেই, তো ও আমাকে প্রত্যেকটা পদে হেল্প করেছে। এবং আস্তে আস্তে 1 সপ্তাহের মধ্যে, বাড়িতে আসার পর 1 সপ্তাহ পর আমার স্বামী উঠে দাঁড়ালো এবং চেয়ারে বসলো। আমি কৃতজ্ঞ ওর কাছে, প্রত্যেকটা মুহূর্তে সে আমাকে, এবং সেই সময় অনেক কাছের মানুষ কিন্তু রোজ ফোন করেনি, ও কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা, কারণ রাত্রি 10:30 11টার সময় আমি সব কাজকর্ম করে আমার স্বামীকে শুয়ে দিয়ে, খাওয়ার টাওয়ার দিয়ে করে, আমারও নিজের খাওয়ার টাওয়া হয়ে যেত, ওই সময় ও ফোন করতো। আমার রাত্রি 11টা মাঝে, মানে ওদের তার মানে 9:30, কারণ ওরা 1.5 ঘন্টা পিছিয়ে। রোজ ফোন করতো, কেমন আছে জিজ্ঞাসা করতো। তো তখন তাকে আমার খুব কাছের মানুষ মনে হয়েছিল। সে আমাকে প্রচণ্ডভাবে মনের জোর জুগিয়েছিল এবং একটা কথাই বলেছিল, সব ঠিক হয়ে যাবে, দেখবি ও তোর আমাদের দাদা দেখবি আবার কোর্টে যেতে শুরু করবে, আবার চেম্বারে বসবে, তোর মুখে আবার হাসি ফুটবে। এটা না একটা টনিকের মতন আমার কাছে কাজ করলো, জানো। আমি এখনো উদ্যম নিয়ে সেবা যত্ন, বাজার হাট, মানে তখন সেটা আমার গায়ে, ওই অত খাটাখাটনিটা আমার গায়ে কিন্তু লাগতো না। এই করে করে ও 2022-এর শেষের দিকে কলকাতায় এলো, কারণ ওর বাপের বাড়ি বলতে কেউ নেই, ওর বাবা মা দুজনেই চলে গেছে। ওর মাসির বাড়িতে ম্যান্ডাভিলা গার্ডেন্সে ও উঠতো, যে কদিন থাকতো, মাসখানিক থাকতো, ও উঠতো। তো একদিন বললো আয় না, তো আমাকে ঠিকানা মানে অ্যাড্রেস দিল, আমি গেলাম কথা প্রসঙ্গে। তা আমি ওরা, ওদের মরিশাসের জীবন, ওরা কি করে গেল, এইগুলো সব গল্প মানে আরম্ভ করলাম। ও অনেক দিনই তার শ্বশুরবাড়ি দিল্লিতে ছিল, আগে ওর হাজব্যান্ড গেছে ওখানে, দুটো ব্যবসা সে করেছে, তারপরে তার বউ মেয়েকে সে নিয়ে গেছে, এই সব গল্প করতো। তো ও আমাকে বললো তোর পাসপোর্ট আছে, ও নিজে থেকে বললো। তখন আমি বললাম না, আমার তো পাসপোর্ট নেই। তখন বললো তুই ইমিডিয়েটলি পাসপোর্ট কর, তুই কি ইচ্ছুক, তো দাদা মানে আমার হাজব্যান্ড, দাদা কি তোকে ছাড়বে মরিশাস যাবার জন্য? তখন আমি বললাম যে সে জিজ্ঞাসা করতে হবে। তখন দেখো, একটা জায়গায় যাওয়া মানে শুধু যে বাড়ির পারমিশনের ওপর নির্ভর করছে যা না, বাড়িটা মানে একটা, আমি যাব একটা বাড়ি, আমার মেয়েরা আছে, তারা কি খাবে না খাবে, আর সবচেয়ে প্রাইম আমাদের হোম মেকারদের জন্য মানি, মানে টাকা পয়সা। ওখানে যেতে গেলে একটা অ্যামাউন্ট তো লাগে অনেকটাই বেশি, তো ওটাই সবচেয়ে বড়। তখন আমি বললাম না, আমি তাহলে কিছুদিন পর যাব, ঠিক আছে, আমি পাসপোর্টগুলো করে রাখছি,
তো ও কিন্তু তড়িঘড়ি করলো, মানে আমার মোটামুটি ফেব্রুয়ারি মাসে 2023 ফেব্রুয়ারি মাসের যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেল। তো ও বললো তোর যখনই হয়ে যাবে আমাকে ফোন কর। তো ও ফোন করে জানালো, আমি ফোন করে ওকে জানালাম, তখনই ওর হাজবেন্ডকে বলে এবং আমার সঙ্গে ওর যে বেস্ট ফ্রেন্ড স্কুলে ছিল এবং যে বলেছিলাম আত্মীয়র মতন ওদের হয়ে গেছে, সেও যাবে, কারণ আমি একা যাব কী করে, সে যাবে এবং তার সঙ্গে আমি যাব। বিশ্বাস করো, যা যা লাগে একটা বিদেশ যেতে গেলে যা যা ফর্মালিটিস করতে হয় পাসপোর্ট ছাড়া, আর যা যা লাগে সব ব্যবস্থা করে সে আমাকে টিকিটটা পাঠিয়ে দিল, আর যা আনুষাঙ্গিক যা সব ব্যবস্থা করে। তো নির্দিষ্ট দিনে আমি চলে গেলাম, ওই সুস্মিতা আর আমি রওনা দিলাম। আমার এখনও মনে আছে 25শে মে 2023 আমি রওনা দিলাম, 26শে গিয়ে পৌঁছলাম। তারা স্বামী স্ত্রী দুজনে আমাকে নিতে এলো। দেখো, ও আমাকে স্কুলে চেনে, কিন্তু ওর যে হাজবেন্ড নীলাদ্রি দা, আমি তাকে দাদা ভাই বলি, সে তো আমাকে চেনে না। সে তার অত ব্যস্ত শিডিউলকে পাশে রেখে নিজে গাড়ি ড্রাইভ করে এয়ারপোর্টে আমাদের নিতে এলো এবং খুবই হাসি খুশি একজন ভদ্রলোক। দেখো, সুস্মিতার কথা আলাদা, সে একাধিক বার সে মরিশাসে গেছে এবং দিল্লিতে তার শ্বশুরবাড়িতেও, মানে মৌসুমীর শ্বশুরবাড়িতে সে বহুবার গেছে। আমার কথাটা আলাদা, কিন্তু আমাকে সব রকম অ্যারেঞ্জমেন্ট করে টিকিট পাঠিয়ে দিয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। আমাকে তো উনি চেনেনই না, ওই নীলাদ্রি দাদাভাই তো আমাকে চেনেই না। খুব যত্ন করে 12টা দিন আমি ওদের বাড়িতে ছিলাম, কোনো যত্নের ত্রুটি সে করেনি। এবং জানো, ওরা যেহেতু একঘেয়ে বাড়িতে, এমনিতে গাড়ি করে করে তো নীলাদ্রি দাদাভাই আমাদের বেড়াতে নিয়ে যেত, উনি একটা বস, উনি হেড, দুটো ব্যবসারই, মানে ওনারই ব্যবসা, ওনার আন্ডারে এতগুলো কর্মচারী কাজ করছে। উনি কিন্তু ওনার ওই ব্যস্ত জীবনকে পাশে সরিয়ে রেখে ওই 12টা দিন আমাদের বিশেষ করে আমাকে বলবো, কারণ আমি তো প্রথমেই গেছি, সুস্মিতা অনেকবার গেছে, বিভিন্ন দ্রষ্টব্য জায়গা সে আমাদের ঘুরিয়েছে নিজে ড্রাইভ করে। এবং যেদিন যেদিন উনি যেতে পারেননি, উনি ড্রাইভার ঠিক করে দিয়েছিলেন এবং সে আমাদের নিয়ে বিভিন্ন বিচে, বিভিন্ন মন্দিরে, ওখানে কিন্তু মরিশাসে মানে বিদেশ হলেও ওখানে শিবের ভক্ত দেখলাম অনেক আছে, বড় বড় রেস্টুরেন্টস, 5 স্টার 7 স্টার, যেগুলো আমি কল্পনাও করতে পারি না, সেইগুলোতে আমাকে ডিনার করিয়েছে। এবং ওনার আন্ডারে যারা কাজ করিয়েছে, ডিনার কেন, লাঞ্চও করিয়েছেন। ওনার আন্ডারে যারা কাজ করে তারাও দেখলাম বন্ধুর মতন আমাদের সঙ্গে মিশেছে এবং প্রায় দিনই ওদের বাড়িতে আমার ইনভিটেশন থাকতো, মানে আমাদের ইনভিটেশন থাকতো, আমরা যেতাম। যাবার আগে, মানে ফিরে আসার আগে ওদের বাড়িতেই আমরা প্রত্যেক দিনই ডিনার করেছি। এবং জানো, এখানেই শেষ নয়, ওখানকার একটি পপুলার রিসর্ট ওশান ক্রিক খুবই কস্টলি, মানে প্রচণ্ড কস্টলি, আমরা মধ্যবিত্তরা ওটা কল্পনাও করতে পারি না। আমাদের 1 মাসের বাজার হাট সব নিয়ে যে অ্যামাউন্টটা হয়, সেটা ওই রিসর্টের একদিনের থাকা খাবার খরচা। সেই রিসর্টে উনি আমাদের 3 দিন রেখেছিলেন, মানে বুক করে দিয়েছিলেন, উনি যাননি, উনি বাড়িতেই ছিলেন, বিকজ ওনার দুখানা বড় ব্যবসা আছে, সেখানেও তো দেখতে হবে। আমরা 3 বন্ধু, মানে 3 স্কুলমেট, ক্লাসমেট, আমরা 3 দিন ওইখানে, মানে 3 দিন 3 রাত থেকেছিলাম, থেকে এনজয় করেছি। এবং জানো, ওদের নিজস্ব বিচ আছে, মানে সমুদ্রের যে, মানে নিজেদের বিচ, হ্যাঁ আছে ওইখানে, সেই বিচে আমরা ফটো তুলেছি, আনন্দ করেছি, নেচে বেরিয়েছি। জানো, রিসর্টটা এত সুন্দর, রিসর্টের ভেতর দিয়েই একটা নদী বয়ে গেছে, সেই নদীটা গিয়ে সমুদ্রে মিশেছে। সেই কি অপূর্ব দৃশ্য এবং অপূর্ব রিসর্ট, এবং খাওয়া দাওয়াও খুব সুন্দর। এবং ওরা প্রত্যেক দিন
আমাদের কাছ থেকে মানে জানতে আসতো আমরা কি ব্রেকফাস্ট করব, কি লাঞ্চ করব, কি ডিনারে নেব। ওরা আপ্রাণ চেষ্টা করে সেইগুলোকে অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর বাড়িতে তো দাদা ভাইয়ের কোনো ত্রুটিই নেই। ওদের দুটি কাজের মহিলা ছিলেন, মানে হেল্পিং হ্যান্ড বলতে পারো। তার মধ্যে সামান্তা, সে রান্না বান্না করতো, বাসন টাসন ধুতো, এবং আরেকজন ছিল স্বাতি বলে, সে ঘর দোর মুছতো, ঝাড় দেওয়া, মোছা, তোমার ফার্নিচার পরিষ্কার করা, বিছনার চাদর পাল্টানো, প্লাস তোমার দরজা জানলা পরিষ্কার করা এবং বাথরুম পরিষ্কার করা, সব সে করতো। সেই সামান্তা যে রান্না বান্না করতো, ওনার বয়স প্রায় 60 ইয়ার্স। আমি ওনাকে সামান্তা দি বলতাম, উনি মরিশিয়ান, ওরা দুজনেই। প্রত্যেক দিন আমি ব্রেকফাস্টে বা আমরা ব্রেকফাস্টে কি খাবো জিজ্ঞাসা করতে, মানে এটা ওর যে মালিক বা মালকিন তার ইনস্ট্রাকশন, মানে ওরা বলতো না, বলতো যাও জিজ্ঞাসা করে এসো ওরা কি খাবে, সেই অনুযায়ী আমাদের ব্রেকফাস্ট করতো। ও তো আমার কেউ না বলো, আমার অনেক কাছের মানুষ বিদেশে আছে, তারা যাবি যাবি আসবি আসবি বলে, কিন্তু কজন এরকম দায়িত্ব নিয়ে গেছে, দায়িত্ব নিয়ে তাদের বাড়িতে রেখেছে, দায়িত্ব নিয়ে ঘুরিয়েছে বলো? এই রকম তুমি পাবে না। আমি কোনো দিন ওকে ভুলতে পারবো না। এখনও আমি স্বপনে শয়নে ওদের বাড়িটা দেখি। ও ছটি পেট ডগ, এবং ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কন্যা মেয়ে পছন্দ করে, এবং 6টি যে পেট ডগ তারা প্রত্যেকেই কন্যা মেয়ে, এবং মেয়ের মতনই ওদের দেখে, আদর ভালোবাসায়। এরকম পরিবার বোধহয় মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়নেও পাওয়া যায় না। ওদের বাড়িতে বড় করে দুর্গাপুজো হয়, এবং মরিশাস ঝেঁটিয়ে অনেকেই আসে সেই দুর্গাপুজো দেখতে, এবং ওদের মিডিয়াও আসে, ওদের নিউজেও সেটা দেওয়া হয়। তো আমার একান্ত ইচ্ছে যে আমি একবার ওদের বাড়িতে যাব, এবং ওই পুজোর সময় যাব, মানে পুজোর সময় যাবার আমার খুব ইচ্ছে। দেখি কত দূর কী করতে পারি। মানে যাব বললেই তো যাওয়া হয় না, ওই যে আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের একটু ভাবনা চিন্তা করতে হয়। তা ওই যাব, একটা পুজো আমার দেখার ইচ্ছে, সে যখনই হোক। এবং আমি চলে আসার পর ও বারবার আমাকে বলেছে যে তুই চলে আয়, আমার কাছে 1 মাস থেকে যা। ওই আরেক যে বান্ধবী সুস্মিতা, সে তো চাকরি করে, তার পক্ষে 1 মাস থাকা সম্ভব না, কিন্তু আমাকে সে বারবার বলছে তুই আয় 1 মাস আমার সঙ্গে থেকে যা। ওর ভালো হোক। ও পুজো আচ্ছা প্রচুর করে, ওখানে থেকেও ও অনেক কিছু ইন্ডিয়ান যে মানে কি বলবো রিচুয়ালস বলতে পারো, বা পুজো আচ্চার পদ্ধতি এখনও মেনে চলে। ও নবরাত্রি করে 9টা দিন। নবরাত্রি করা মানে একটা কঠোর ব্যাপার, মানে এই দুর্গা পুজোর যে নবরাত্রিটা করে, খুব স্পিরিচুয়াল। ও ওই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেই থাকে। এখন তো ধরো ওর বর ব্যবসার কাজে তো থাকেই না, মানে ওখানেই থাকে কিন্তু ব্যস্ত থাকে, বিজি থাকে। নীলাদ্রি দাদাভাই মেয়ে দুবাইতে থাকে, বিয়ে হয়ে গেছে, সেখানে ওদের একটা ব্যবসা আছে। ও তো সারাদিন একাই থাকে, তো একা থাকে, কিন্তু ওই পুজো আচ্ছা করে। ওই দেখবে তুমি যদি ঈশ্বরকে সবসময় স্মরণ করো, ঈশ্বরের পুজো করো, দেখবে তোমার সময় কোথা দিয়ে কেটে যাবে। তো এই ঋণ আমি এ জন্মে শোধ করতে পারবো না। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম আজকে। শুধু থাকা খাওয়া ঘোরার কথা বললে এখানে শেষ হয়ে গেল না। জানো, আমাকে এত এত গিফটস পাঠিয়েছে। আমার 2 মেয়েদের জন্য জামা, আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট, এবং আমাকে তো অফুরন্ত জিনিসপত্র দিয়েছে, টি শার্ট, শাড়ি। আমি শাড়ি পরতে ভালোবাসি,
তাই জন্য আমাকে শাড়ি দিয়েছে, এবং সবচেয়ে বড় কথা ও আমার মেয়েদের জন্য খাবার করে পাঠিয়েছিল, জানো, সেটাকে সুন্দরভাবে প্যাক করে রান্না খাবার করে পাঠিয়েছিল, এবং যাতে এয়ারপোর্টেও আমাদের অসুবিধে না হয় সেই রকম খাবারও সে করে পাঠিয়েছিল ওই সামান্তাকে ইনস্ট্রাকশনস দিয়ে। এই রকম নিজের লোক ছাড়া এরকম হয় না, মানে নিজের লোক বলতে নিজের রক্তের সম্পর্ক যা মানে আমার মা বা মাতৃস্থানীয় যারা, তারাই এরকম নজরদারি করে যাতে তাদের সন্তান ভালো থাকে। মারাই তো এরকম নজর দেয় যে ঠিক মতন যেন খেতে পারে, ঠিক মতন যেন কোনো রকম অসুবিধে না হয়। এরকম মানুষ আছে বলে আজও এত করাপশন যে ভরে গেছে আমাদের দেশে, কিন্তু তবুও পৃথিবীটা কিন্তু চলছে, এখনো চন্দ্র সূর্য উঠছে এইরকম কিছু ভালো মানুষের জন্য। তো কেমন লাগলো আমার আজকের এই গল্পটি? গল্প বলাটা ভুল, সত্যি কাহিনীটি, আমার উপলব্ধি যেগুলো আমি পেয়েছি ওখানে, সেইগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদেরও কি এরকম বন্ধু আছে যে তোমাদের নিঃস্বার্থভাবে হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে, শুভ কামনা জানিয়েছে দূর থেকে? যদি থাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।